আলোচিত সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ গুড়িয়ে দিল ডিএনসিসি। লাপাত্তা ইমরান, সরিয়ে নেওয়া হলো 15 লাখের ছাগল। ছাগল কাণ্ডের পর বিপদে মতিউরের আত্মীয় স্বজন, কর্মস্থলে ফিরলেন স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকি। বাবার প্রতি মেয়ের ক্ষোভ। ভিকটিম আনোয়ার বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে। হত্যা পরিকল্পনা বুঝতে পেরেছিলেন এমপি আনার, মূল কারণ এখনো অজানা। গ্রেপ্তার 2 আসামি, 6 দিনের রিমান্ডে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। অবশেষে ঘুরিয়ে দেওয়া হলো বিতর্কিত সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুর শাখা। সকালে সেখানে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল দখল করে গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে শুরুতে ক্ষমতার দাপট দেখিয়ে বাধা দেন ফার্মের কর্মীরা। তবে এ সময় উপস্থিত ছিলেন না অ্যাগ্রোর মালিক ইমরান। আর খাল দখলমুক্ত করার পর খননের কথা জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এম এ আসিমের রিপোর্ট। উচ্ছেদের নোটিশ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খালের ওপর গড়ে তোলা নিজেদের বসতঘর ও দোকানপাট সরিয়ে নিতে থাকে বস্তিবাসী। তবে নোটিশের তোয়াক্কা করেনি বিতর্কিত সাদেক অ্যাগ্রো, যা নিয়ে ক্ষুব্ধ বস্তিবাসীও। বাংলা তো সবই ভাঙ্গা দিব, কতটুক থাকবো আর কতটুক ভাঙ্গা দিব, এটা কত হলো? আমরা সবই তো গরিব মানুষ। বন্যা চৌধুরীর ঘর থাকবো, বন্যা চৌধুরী তো এটা ভাঙাইতে আছে। হ্যাঁ তো ভাঙাইতে আছে, হ্যাঁ হওয়ার এটা ভাড়া দিব। বেলা 12টার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিএনসিসির উচ্ছেদ দল। খালের জায়গায় গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে বাধা দেয় অ্যাগ্রো শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে গুড়িয়ে দেয়া হয় অফিসটি। এমন পরিস্থিতিতেও সাদেক অ্যাগ্রোর ম্যানেজারের দাবি, ফার্মের কিছুই হবে না। আমাদের তো কোনো সমস্যা নাই, সাদেক অ্যাগ্রোর কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। সাদেক অ্যাগ্রোর কোনো কিছু, এটা একটা ষড়যন্ত্র, অনেক খামারিদের ষড়যন্ত্র, কোনো সমস্যা হবে না। অভিযানে গিয়ে হতবাক নির্বাহী ম্যাজিস্ট্রেটও জানান, 4% জমির কাগজ থাকলেও সাদিক অ্যাগ্রো দখলে রেখেছে প্রায় 1 বিঘা। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। শুধু উচ্ছেদ নয়, খাল আগের রূপে ফেরাতে উচ্ছেদ অভিযান শেষে খননের কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করব, তখন আমরা সিএনস ম্যাপ ধরে টান দিব, তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করতে থাকবো। সাদিক অ্যাগ্রো মালিক ইমরানের সঙ্গে মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে বিতর্ক আর একের পর এক সংবাদের পর অনেকটা বাধ্য হয়েই সেখানে অভিযান চালালো ডিএনসিসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। উচ্ছেদ অভিযানের পর রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। সে খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেসা। ইফতেখার, উচ্ছেদের পর সেখানকার চিত্র এখন কেমন দেখছেন, কি বলছেন সাধারণ মানুষ? ধন্যবাদ। সকাল 12:30 থেকে শুরু হওয়া যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রম চলে দুপুর 12টা থেকে শুরু হওয়া যে উচ্ছেদ কার্যক্রম, সেটি চলে মূলত দুপুরের পর পর্যন্ত বা বিকেলের আগ পর্যন্ত। এবং এই উচ্ছেদ কার্যক্রম যে চলমান রয়েছে সেই চিত্রটি আমি আপনাদেরকে দেখাতে চাই। যে এখন উচ্ছেদ কার্যক্রমের পর যে ধ্বংসস্তূপ বা ধ্বংসাবশেষ যেটি রয়েছে এই ভবনের, সেই ভবনটি দাঁড়িয়ে রয়েছে এবং যে এলাকাবাসী রয়েছে তারা মূলত এখানে এসে ভিড় করছে এবং তারা দেখছে অ্যাকচুয়ালি যে তারা কি অবস্থায় রয়েছে এই ভবনটি। এবং আমি আপনাকে আরো জানাতে চাই যে এই যে ফার্ম রয়েছে সাদেক অ্যাগ্রো ফার্ম, এই অ্যাগ্রো ফার্মের পিছন দিকেই মূলত কিছু বসত বাড়ি ছিল বস্তি হিসেবে এবং কিছু দোকানপাট ছিল। সেই দোকানপাটগুলো মূলত উচ্ছেদ করা হয়েছে এবং সেগুলো উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পূর্বেই যারা এই স্থাপনাগুলোর মালিক ছিল তারা মূলত সরিয়ে নিয়েছেন। এবং তবে সাদেক অ্যাগ্রো আমরা যেটা জেনেছি সকাল থেকে যে উচ্ছেদের কথা থাকলেও তারা মূলত তাদের ভবনের যে জিনিসপত্র বা স্থাপনার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো তারা মূলত সরিয়ে নেননি। মূলত
যে গবাদি পশুগুলো ছিল সেই গবাদি পশুগুলোই মূলত তারা সরিয়ে নিয়ে রেখেছিলেন। তারপরে সিটি কর্পোরেশনের উচ্ছেদ কার্যক্রম শুরু হয় এবং সিটি কর্পোরেশন জানিয়েছে গণমাধ্যমকে, আমরা জেনেছি যে এই জায়গাগুলো মূলত বেড়িবাঁধের এবং বেড়িবাঁধের যে পানি প্রবাহ যে রয়েছে সেই পানি প্রবাহটা স্বাভাবিক করবার জন্যই মূলত এই উচ্ছেদ কার্যক্রম তারা চালিয়েছেন। তবে এখানে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে এই যে বর্ধিত করা হয়েছে বেড়িবাঁধের জায়গা দখল করে এগ্রো ফার্মের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে মূলত স্থানীয় কাউন্সিলরও কিছুটা জানাশোনা ছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে তিনি বিভিন্ন গণমাধ্যমের তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন বা তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন সেই বিষয়টিতে তিনি বলেছেন যে তিনি এই বিষয়গুলো জানতেন না বা তিনি এই বিষয়গুলোর সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সাদেক এগ্রোর যে বর্ধিত অংশ ছিল বা দখলকৃত যে অংশগুলো ছিল সেই অংশগুলো ভাঙার পরও যে অংশটিতে মূলত মালিকানা রয়েছে বা ব্যক্তি মালিকানার যে অংশ, সেই মালিকানার অংশটুকুতে এখনো গবাদি পশু রয়েছে এবং সেখানে মূলত তাদের যে ফার্মের যে কার্যক্রম সেই কার্যক্রমটা চলমান রয়েছে। তো উৎসুক যে জনতা রয়েছেন তারা মূলত বলছিলেন যে বেড়িবাঁধ এলাকায় যে 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 জায়গাগুলো দখল করা হয়েছিল সেই জায়গাগুলো মূলত যদি এভাবেই দখলমুক্ত রাখা যায় এবং পানির প্রবাহ স্বাভাবিক করা যায় তাহলে সেক্ষেত্রে এই এলাকার যে যে দুর্গন্ধ বা দূষিত বা পরিবেশ দূষণের যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে এলাকাবাসী মুক্তি পাবে। তো এই ছিল সাদেক এগ্রো ফার্ম থেকে সর্বশেষ উচ্ছেদের তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রেজা। সম্প্রতি ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের আত্মীয় স্বজনের আয়েশি জীবন এখন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। বিপদে পড়ে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর, কিন্তু পাশে নেই পরিবার। উল্টো বাবার প্রতি ক্ষোভ জানিয়ে কেটে পড়েছেন কানাডায় বিলাসী জীবন কাটানো মেয়ে ফারজানা রহমান ইফশিতাও। মতিউর কাণ্ডে নতুন সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে তার হজের একটি ছবিও। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইফশিতা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর প্রথমে বাবার পক্ষ নিয়ে কথা বললেও পিতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর অবস্থান পাল্টাচ্ছেন তিনিও। যার টাকায় কানাডায় তার বিলাসবহুল জীবন সেই বাবাকেই দোষারোপ করছেন ইফশিতা। স্বজনদের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতিউর ধোঁকা দিয়েছেন উল্লেখ করে ছেড়ে না দেওয়ার হুমকিও দেন ইফশিতা। আমার বাবার নিয়ে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রতি করা। আমার তার উপর জিদ, সে আমার মারে ধোঁকা দিছে, সে আমারে ধোঁকা দিছে, আমার ভাইরে ধোঁকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোঁকা দিছে। আমি তাকে ছাড়ব জীবন না। এক ছাগলেই শেষ মতিউর। আয়ের বিপরীতে তার এবং তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলের ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদের পদও। স্থগিত হয়েছে মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব এবং পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এমন অবস্থায় বিপদ থেকে রক্ষায় দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর। সবশেষ কাস্টমসের সহকর্মীদের পাশে চান তিনি। অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর। এদিকে রাজস্ব কর্মকর্তা হয়েও ফাঁকি দিয়েছেন বিপুল পরিমাণ রাজস্ব। শুধু রাজধানীর পূর্বাচলে দলিল রেজিস্ট্রির সময় জমির মূল্য কম দেখিয়ে স্বামী স্ত্রী মিলে ফাঁকি দিয়েছেন 1,54,36,000 টাকার বেশি রাজস্ব। ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকির অডেল সম্পত্তির তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে আসেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লাকি। পরে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এত আলোচনার মাঝে খোঁজ মিলছে না মতিউরের। তবে সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তার হজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেশের আলোচিত এই বিষয়টি নিয়ে দিনভর খোঁজ খবর নিয়েছেন সহকর্মী এম এ আসিম। সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। আসিম, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাকি এরই মধ্যে কর্মস্থলে ফিরেছেন। আমরা তো গণমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্যও দেখেছি। এত কিছুর পরে তিনি স্বাভাবিকভাবে কিভাবে অফিস করছেন আর এলাকাবাসী কি বলছেন?
আসলে একটি ব্যাপার কিন্তু এখন বলা চলে যে তার যে পরিবার কিন্তু মতিউরের স্ত্রী সন্তান সবাই কিন্তু তাকে প্রত্যাখ্যান করছে এবং সেই প্রত্যাখ্যানের খবরটিও কিন্তু আজকেই আমরা পেয়েছি এবং সেটি নিয়েও কিন্তু আজকে আলোচনা সমালোচনা চলছে। এই মুহূর্তে তার স্ত্রীর যে কর্মজীবনে ফেরা সেটি কিন্তু একটা জিনিসই প্রমাণ করছে যে তার স্বামীকে তারা পরিবার থেকেই আসলে বয়কট করেছেন। এর আগে কিন্তু দেশবাসী তাকে বয়কট করেছে, দেশবাসী সমালোচনা করেছে, এই মুহূর্তে তার পরিবার তাকে নিয়ে সমালোচনা করছে। তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং মতিউরের যে দায় সেটি কিন্তু তারা একদমই নিজেদের ঘাড়ে নিচ্ছেন না, এটিই প্রমাণ করছে। এবং আজকে কিন্তু মতিউরের স্ত্রী কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। তিনি যদি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং বলা চলে যেহেতু আজকে তিনি কর্মজীবনে ফিরেছেন, হয়তোবা কালকে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন, বিষয়টি আরও স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে যে ইঙ্গিত দিচ্ছে সেটি কিন্তু বলা চলছে যে তাকে কিন্তু পরিবার থেকে বয়কট করছেন। কিন্তু আসিফ, এই যে আপনি বলছিলেন মতিউরকে তার পরিবার বয়কট করেছে, কিন্তু মতিউরের দুর্নীতির সুবিধাভোগী তো সরাসরি নিশ্চয়ই তার পরিবার। শুধু বয়কট করে কি তারা দায় মুক্তি পেতে পারে? এটি হতে পারে সামাজিকভাবে তারা ফেরার জন্য, মানুষের সিম্পিতি নেয়ার জন্য, কিন্তু আসলে এর দায় কিন্তু তারা এড়াতে পারে না। কারণ মতিউরের স্ত্রী যে আজকে উপজেলা চেয়ারম্যান, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে যে অর্থ ব্যয় করেছেন, একজন সাধারণ শিক্ষক হয়ে কিন্তু এই উপজেলা নির্বাচনে এভাবে আসাটা সম্ভব না। এবং তিনি যে সম্পত্তি গড়েছেন সেই সম্পত্তি গড়াও কিন্তু স্বাভাবিকভাবে একজন শিক্ষিকার পক্ষে সম্ভব হওয়ার কথা না। তো এখন তার যে সম্পত্তি, তার যে আধিপত্য, সেই আধিপত্যকে টিকিয়ে রাখাই কিন্তু এই বয়কটের উদ্দেশ্য। সেটি কিন্তু স্বাভাবিক জনগণ কিন্তু স্বাভাবিকভাবে নিচ্ছে না এবং তারা কিন্তু এখনো সমালোচনা করছেন। আমরা যদি তাদের কাছে যাই, তাদের সাথে কথা বলি, তারা কিন্তু এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। আমরা যেমনটি দেখলাম যে মতিউরের মেয়ে বিলাসী জীবনে অভ্যস্ত ইপসিতাও ইতিমধ্যে বাবার প্রতি ভীষণ ক্ষিপ্ত, এবং হঠাৎ করে বাবার প্রতি কেন ক্ষেপে উঠলেন ইপসিতা? ইপসিতা স্বাভাবিকভাবেই নতুন প্রজন্মের যারা, তিনি যেভাবে গড়ে উঠেছেন, হয়তোবা তিনি তার বাবার এই যে অপকর্ম, তিনি যেভাবে অর্থ সম্পদ গড়েছেন সেটির স্পষ্ট ধারণা তার কাছে ছিল না। সেই জায়গা থেকে যখন এই আলোচনা সমালোচনা সামনে এসেছে এবং তার যে দ্বিতীয় স্ত্রী সেটিও কিন্তু অনেকটা পরিবারের কাছে গোপন ছিল এবং তিনি কিন্তু প্রথমে সেটি অস্বীকার করেছেন এবং সেই অস্বীকার করার জায়গা থেকে তিনি কিন্তু তার আজকে যে অডিও ক্লিপস সেখানে কিন্তু বলেছেন যে বাবা দ্বিতীয় বিয়ে করেছেন বা তার যে আরেকটা ছেলে আছে এটি একটি প্রতারণা এবং বাবা আমাদের সাথে প্রতারণা করেছেন, এটি তিনি কখনোই ক্ষমা করবেন না। এই জায়গা থেকে বলা চলে তাকে খুব ক্ষুব্ধ করেছে। আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে 15 লাখ টাকার ছাগল কিংবা বংশমর্যাদা সম্পন্ন গরুর কারণে অনেকটাই আলোচনা এসেছে সাদিক অ্যাগ্রো। এবার দেখলাম যে জমি দখলের বিষয়টি বেরিয়ে এলো। কাদের ছত্রছায়া এতদিন জমি দখলে রাখতে পেরেছিল তারা? অ্যাগ্রো যে আজকে সাদেক অ্যাগ্রোটি যেটি উচ্ছেদ হলো, সেই অ্যাগ্রোর যে জমিতে তারা এতদিন তাদের কার্যক্রম করেছে সেটি কিন্তু সিটি কর্পোরেশনের একটি খাল। সেই খাল উচ্ছেদে আজকে তাদের এত আয়োজন, তাহলে এর আগে কি ছিল? এর আগে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তার কিন্তু ঘনিষ্ঠতা এবং বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় তার কিন্তু আমরা খুব ঘনিষ্ঠ ছবিও আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে তিনি কি জানতেন না যে এই জায়গাটিতে যে অ্যাগ্রোটি চলছে এটি খাল দখল করে? তিনি জানতেন, কিন্তু আসলে অভিযান তিনি করেননি। বলা চলে যে তাদের ছত্রছায়ায় কিন্তু আজকে কিন্তু আমরা সাংবাদিকরা, সেখানে মেয়র আসেননি, কাউন্সিলর এসেছেন, তাকে কিন্তু আমরা প্রশ্ন করেছি যে আপনি কি এটি জানতেন না? তিনি কিন্তু বলেছেন যে আমরা তাকে নানাভাবে থামানোর চেষ্টা করেছি। তিনি যে এই যে ইজারার বাইরে তার অ্যাগ্রোর সামনে বসে গরু বিক্রি করছেন হাটের বাইরে, এটিও আমরা থামানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটি কিন্তু আরেকটি বিষয় প্রমাণ করে যে এই যে অ্যাগ্রো মালিক ইমরান, তিনি কিন্তু খুব বেপরোয়া ছিলেন, এটি কিন্তু তার কথাও প্রমাণিত। তবে হ্যাঁ, এই যে তিনি যেই জায়গাটিতে অ্যাগ্রোটি পরিচালনা করছেন এটির মাধ্যমে কিন্তু প্রমাণ করে যে তার ছত্রছায়ায় উপরে অনেক লোকজন রয়েছে যাদের নাম এখনো আসেনি। আজকে হয়তো বা সিটি কর্পোরেশনকে আমরা বলছি যে আপনাদের আজকে অভিযান করছেন, এর আগে কেন করেননি? সেক্ষেত্রে তাদের ছত্রছায়া বলা চলে এবং সেটা আমাদের কাছে স্পষ্ট। এর বাইরেও কিন্তু এই যে হঠাৎ করে একটি অ্যাগ্রোর এতগুলো শাখা, সেই পশুগুলো কোথা থেকে আসে, যেই নিষিদ্ধ পশুগুলো সারা দেশে লালন পালন এবং প্রজনন বন্ধ, সেখানে তারা প্রজনন করছে বছরের পর বছর, ওপেন ঘোষণা দিয়ে খুব বড় করে তারা বিক্রি করছেন এবং সেটিকে আমরা দেখেছি যে প্রাণী সম্পদ মেলায়ও কিন্তু তিনি নিয়ে এসেছেন। সেটি কিভাবে প্রাণী সম্পদ মেলায় স্থান পায়?
এবং আজিম বারবার যেমনটি দেখেছে মিথ্যাচার এবং জালিয়াতির মাধ্যমে কিন্তু তিনি ক্রেতাদের পকেট পর্যন্ত কেটেছেন। হ্যাঁ, তিনি যে 15 লাখ টাকার ছাগল, যেটি আসলে সারা দেশে এত কিছুর জন্মদাতা, সেই ছাগলটির কথাই যদি আমি বলি, সেই ছাগলটি কিন্তু ইমরান উনি প্রথমে দাবি করেছেন যে এই ছাগলটি দেশের বাইরে থেকে আনা। পরবর্তীতে কিন্তু তার আরেকটি ভিডিওতে দেখা গেছে তিনি বলছেন যে এই ছাগলটি যশোর থেকে আনা। তার মানে একটি ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠানটির মালিক, যিনি এই ছাগলটিকে বিদেশি বা খুব উচ্চ জাতের বা তিনি কিন্তু বারবারই পশুর উচ্চ বংশ নিয়ে টান দেন, সেই উচ্চ বংশের দাবি করে যে ছাগলটির দাম এত টাকা হাঁকালেন, আবার পরবর্তীতে সেই ছাগলটি তিনি বলছেন যে যশোর থেকে আনা। তার মানে এখানে কিন্তু একটি প্রতারণা। তিনি যে শুধু ছাগল কাণ্ডে এরকমের মিথ্যার আশ্রয় নেন তা কিন্তু না, বলা চলে তিনি যে গরুটির কোটি টাকা দাম হাঁকিয়েছেন সেটিতেও কিন্তু প্রতারণা রয়েছে। এবং তার যে খামার, তার খামারে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পশু, উট, দুম্বা, এই উটগুলো আসলে কত টাকায় বাংলাদেশে ঢুকছে, কত টাকায় সে বিক্রি করছেন। ভোক্তা অধিকার আমরা দেখেছি যে সেদিনও পাকিস্তানি ড্রেস, গুলিস্তান থেকে আনা ড্রেসকে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়ার যে অভিযানটি করেছেন, এখানে কি তাদের দায় নেই? এখানে কি তাদের অভিযান করার দরকার নেই? ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী এম এ আসিম। দর্শক, স্টুডিওতে আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী এম এ আসিম। দেখছেন সংবাদ রাত। হত্যার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মোটিভ বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছে পুলিশ, তবে বাঁচতে পারেননি। দীর্ঘ সময় পার হলেও আনার হত্যার মূল কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে কর্মকর্তাদের দাবি কিলিং মিশনে অংশ নেওয়া 7 জনকেই গ্রেপ্তার করেছেন তারা। আর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজকে 6 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। পাহাড়ের পাতাল কালী মন্দির থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আসামিরা নিজেদের পরিচয় লুকিয়ে ওই মন্দিরে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি। এমপি হত্যায় সরাসরি জড়িত 7 জন সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো জানা যায়নি হত্যার রহস্য। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে মামলার তদন্ত চলছে বলে জানান ডিবি প্রধান। তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে, কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে। এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগৃহীত হয়েছে, এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এদিকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাই পুলিশ। শুনানি শেষে তাদের 6 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মে মাসে কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করে ঘাতকরা, তবে এখনো তার মরদেহ মিলেনি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঢাকা শহরের 95% ঘরবাড়ি অনুমোদনহীন, নেই প্রয়োজনীয় সবুজ এবং জলাধার। প্রকৃতি ধ্বংস করে নগরায়ন সুফল বয়ে আনতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। দুপুরে পরিকল্পিত টেকসই নগরায়ন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দিন দিন বেড়েই চলেছে নগরায়ন। প্রকৃতি ধ্বংস করে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে সুউচ্চ ভবন। পরিবেশ রক্ষায় 25% বনায়ন এবং 12% জলাধার রাখার কথা থাকলেও বাস্তবে রয়েছে খুবই কম। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত মেকিং সিটিজ সাস্টেইনেবল শীর্ষক সেমিনারে টেকসই নগরায়নের নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। The environmental concerns that are related with our urban areas, we all know this scenario. These concerns include a filling up of water bodies, reduced open spaces. Very important problems in the divisional cities of Bangladesh and particularly
on the capital, Dhaka. ঢাকা শহরে এখনো 95% ঘরবাড়ি অনুমোদনহীন জানিয়ে গণপূর্তমন্ত্রী বলেন, অপরিকল্পিত ও অনুমোদনহীন নগরায়নে ঝুঁকি বাড়ছে। ঢাকা শহরের আমার জানা ছিল না, আমি হাউজিং মিনিস্টার হলেও আমি জানি না যে ঢাকা শহরের প্রায় 95% বাড়ি ঘর অনুমোদনবিহীন। 95% একটা শহরে যদি 95% আনঅথরাইজড বিল্ডিং থাকে, তো সেখানে আপনি কিভাবে আপনার অথরাইজড বিল্ডিং করবেন? ওইটা করেন আপনারা। আসেন আমরা সকলের ভিতরে একটা এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে জোরদার করেন। পূর্বাঞ্চলে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব নগরায়নের কথা থাকলেও প্রাণ প্রকৃতি ধ্বংসের অভিযোগ করেন মন্ত্রী। পূর্বাঞ্চলে কি এত বড় যে আমরা যে একটা উপশহর করেছি, কথাটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে কিনা বলেন। বসুন্ধরা যে করেছে, আমি পূর্বাঞ্চলের কথা এই জন্য বললাম যে বসুন্ধরার মালিক পক্ষ যেন অসন্তুষ্ট না হয়, কারণ আমার ভয় আছে। প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে আপনি নগরায়ন করছেন, প্রকৃতির দিকে খেয়াল রাখছেন না। জলসিঁড়ি করার সময় কি প্রাকৃতিক যে অবস্থাটা আছে এটা কি মাথায় ঢুকেছে কখনো? পরিকল্পিত নগরায়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সিলেট থেকে চট্টগ্রাম আসার পথে চলন্ত ট্রেনে এক নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চলন্ত ট্রেনেও তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকেন, এরপরও কিভাবে ঘটল এই ঘটনা? জি, আপনি যেমনটা বলছেন, আসলে ঘটনাটি গতকাল সকালে ভোরের যেটি সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা যে ট্রেনে, সে ট্রেনে একটি 19 বছর বয়সী একজন মেয়ে, সেই মেয়েকে ট্রেনের যারা খাবার সরবরাহ করে যে প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4-5 জন কর্মী মিলে মূলত মেয়েটিকে ধর্ষণ করে বলে মেয়েটি অভিযোগ করছেন। তারপর রেলওয়ে পুলিশ এই ঘটনা জানার পর অভিযুক্ত 3 জনকে গতকালই গ্রেপ্তার করেছে এবং আরেকজনকে আজ সকালবেলা নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। এই পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রেনের একজন গার্ডকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এসএ কর্পোরেশন যে খাবার সরবরাহ করে তাদের কার্যক্রম স্থগিত করে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যেটি বলেছেন, ট্রেনে আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও কেন মধ্যে করছে, আসলে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের মতো করে থাকে, কারণ রেলের যারা যাত্রীরা রয়েছে তাদের নিরাপত্তার বিষয়ে আমরা যতটুকু জেনেছি, রেলওয়ে যে নিজস্ব যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা রেলওয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ করে থাকেন যাত্রীরা, কারণ তারা নিজেদের মতো করে থাকেন এবং বগিতে বা ট্রেনের বিভিন্ন বগিতে যেসব যাত্রীরা থাকেন তাদের বিষয়ে রেলের নিরাপত্তা কর্মী পাশে রেলওয়ে পুলিশ অনেক সময় উদাসীন এবং তারা খোঁজখবর নেন না, বা অভিযোগ করা হলে অনেক সময় তারা অভিযোগগুলো ছোটখাটো অভিযোগ তারা আমলে নেন না। কিন্তু এই যে মেয়েটি, সেই মেয়েটি অভিযোগ করার পর রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে গতকালকে 3 জন এবং একজনকে গ্রেপ্তার করার পরে তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে তাদেরকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই বিষয়ে আগামী সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা আজকে বিকালে রেলওয়ে পুলিশের যে ওসি রয়েছে শহীদুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যে মেয়েটি অভিযোগ করছে, সেই মেয়েটি একটি মামলা দায়ের করছে। সেই মামলায় যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা জেল হাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে রিমান্ড শুনানি সেটি সোমবার শুনানি হবে। তাদেরকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আরেকটি বিষয়, রেলের পক্ষ থেকে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যে রেলে খাবার সরবরাহ করে সিলেটে পারিকা এক্সপ্রেস এবং উদয় এক্সপ্রেসে যে খাবার সরবরাহ করে এসএ কর্পোরেশন, তাদের যে মালিক শাহ আলম এবং তার যে তার কার্যক্রমগুলো আসলে আগে থেকে প্রশ্নবিদ্ধ, কারণ শাহ আলমের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রেলের একটি অংশ অতিষ্ঠ, কারণ রেলের কিছু অসুবিধা কর্মকর্তাদেরকে নিয়ে শাহ আলম রেলের একরকম ঠিকাদারি বাণিজ্য থেকে শুরু করে বড় বড় যেসব কাজ আছে উনি ভাগিয়ে নিতে বলে অভিযোগ রয়েছে। আর পুরো চট্টগ্রাম রেলের পূর্বাঞ্চলে এক ধরনের রাজত্ব কায়েম করে শাহ আলমের কর্মী বাহিনীরা, সেই জন্য আসলে অনেকেই ভয়ে কথা বলে না। কিন্তু এখন এই বিষয়টি প্রকাশ্যে আসার পরে আসলে ধীরে ধীরে এসবের খোলাস বেরিতে শুরু করেছে। তো এই যে তাদের যে 4 জনকে রিমান্ডে নেওয়া হচ্ছে, সেই শুনানি হবে আগামী সোমবার। এখন পর্যন্ত মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ক্রাইসিসে নেওয়া হচ্ছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর আসলে বাকি যে কার্যক্রমগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী সেটি করবেন এবং রেলের পক্ষ থেকে যে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশন তাদের বিষয় নিয়ে তারা বৈঠক করেছেন এবং তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে তারা বাকি কার্যক্রম করবেন। আমরা একটি বিষয় যেটি জেনেছি, এসএ কর্পোরেশনের যে লাইসেন্স রয়েছে সেই লাইসেন্সও বাতিল করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে রেলের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম।
দেখছেন সংবাদ রাত।